আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শরীফ ওসমান হাদী একটি প্রজন্মের অদম্য সাহসের প্রতীক। শরীফ ওসমান হাদী নামটি এখন আর কেবল একজন ব্যক্তির নাম নয়, বরং একটি প্রজন্মের অদম্য সাহসের প্রতীক। জুলাই বিপ্লবের উত্তাল রাজপথ থেকে শুরু করে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের ময়দান, সবখানেই তিনি ছিলেন এক অপরাজেয় কণ্ঠস্বর। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন এক অসামান্য বিপ্লবের উত্তরাধিকার। তা আমরা মনে করি আমাদের দুটো কাজ অত্যন্ত জরুরি ছিল। একটা হলো বিচার সংস্কার, 3 নম্বরে নির্বাচনের সংস্কারকে আমি ভিন্ন করে এই জন্য বলি না যে নির্বাচন মানে ইতিহাসের শ্রেষ্ঠতম, যেটা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, ঈদের আনন্দের মতো শ্রেষ্ঠতম যে নির্বাচনটা, এই নির্বাচনটা নিজেই একটা সংস্কার। ব্যাটারি রিকশায় চড়া বিপ্লবী হাদী নামের এক ধূমকেতু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। সেখানে এক ধর্মভীরু মাদ্রাসা শিক্ষক আর স্থানীয় ইমামের ঘরে যে শিশুটি জন্মেছিল, কেউ কি জানতো সে একদিন পুরো বাংলাদেশের তরুণদের হৃদস্পন্দন হয়ে উঠবে? 6 ভাই বোনের মধ্যে সবার ছোট সেই ছেলেটি শরীফ ওসমান হাদী আজ নিথর, কিন্তু তার কণ্ঠস্বর আজও প্রতিধ্বনিত হচ্ছে বাংলার আকাশে বাতাসে। মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিপ্লবী উত্থান হাদীর শেকড় ছিল মাটির খুব গভীরে। শৈশবে পারিবারিক পরিবেশে ধর্মীয় শিক্ষা ও শৃঙ্খলায় গড়ে ওঠা তার ব্যক্তিত্ব ছিল সামাজিক দায়বদ্ধতার চর্চা। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পা রাখলেন, তখন থেকেই তার নেতৃত্ব ছিল ভিন্ন এক তেজ। জুলাই 2024-এর সেই রক্তঝরা দিনগুলোতে ঢাকার রামপুরা এলাকায় যখন সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন, তখনই তরুণদের সংগঠিত করার মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। ইনকলাব মঞ্চ, আধিপত্যবাদের বিরুদ্ধে একাই 100, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের দাবি তুঙ্গে, তখন হাদীর নেতৃত্বে জন্ম নেয় ইনকলাব মঞ্চ। এই মঞ্চ কেবল একটি সংগঠন ছিল না, ছিল সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার এক অঙ্গীকার। এর মানে গল্প যেভাবে নির্মিত হয়, গল্প কিভাবে হয়, গল্পের মধ্যে শব্দের রাজনীতি, এইগুলো না বোঝা পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না। তিনি ছিলেন সেই বিরল নেতা যিনি প্রচলিত রাজনীতির বিলাসিতায় গা ভাসাতেন না, বরং ব্যাটারি রিকশায় চড়ে সাধারণ মানুষের সাথে মিশে যেতেন। সাধারণ মানুষের সাথে তার ছিল চা, সিঙ্গারা, আড্ডা আর সাদামাটা পথসভা। সেই ব্যাটারি রিকশায় চলার পথেই তিনি আত্মাইয়ের গুলিতে বিদ্ধ হন। বহুমাত্রিক হাদী, কবি, বক্তা আর চিরকালীন বন্ধু হাদীকে কোনো একটি সাঁচে ফেলা অসম্ভব। তিনি যখন বিদ্রোহী কবি নজরুলের কবিতা আবৃত্তি করতেন, তখন সামাজিক মাধ্যমে দেয়াল জুড়ে সেই মুগ্ধতা ছড়িয়ে পড়ত। আবার যখন সেমিনার, সিম্পোজিয়ামে বক্তব্য দিতেন, তখন সুগভীর বিশ্লেষণী চিত্র তুলে ধরতেন। ঘরে তিনি ছিলেন দায়িত্বশীল স্বামী আর প্রিয় স্বজন, রাজপথে ছিলেন সতীর্থদের যোগ্য সঙ্গী। তার হিউমার আর ক্লাসের সাবলীল উপস্থিতি তাকে সবার প্রিয় করে তুলেছিল। বিপ্লবের মূল্য যখন প্রাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যখন হাদী প্রচলিত রাজনীতির ভুল পাল্টে দেওয়ার ঘোষণা দিলেন, তখনই নেমে আসে অন্ধকার। 12 ডিসেম্বর 2025, একটি অভিশপ্ত শুক্রবার। জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে আগেই তিনি একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ঢাকা থেকে সিঙ্গাপুর 7 দিনের অসম লড়াই শেষে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে। হাদী ছিলেন এ ম্যান এ মিথ। স্বল্প সময়ের রাজনৈতিক জীবনে তিনি তরুণদের মধ্যে প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের যেখানে ন্যায় বিচার ও রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত হবে। আজ হাদীর কবরে হয়তো মাটি পড়বে, কিন্তু তার আদর্শ কি দাফন করা যাবে? সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সেই নিথর হাদী আজ কোটির তরুণের বুকে প্রতিবাদের অগ্নিশিখা। ব্যাটারি রিকশায় চড়া সেই সাধারণ ছেলেটি বুঝিয়ে দিয়ে গেছে, বিপ্লব মানে হলো অন্যায়ের মুখে দাঁড়িয়ে সগৌরবে মাথা উঁচু করে বাঁচা।